আমি আবার চলে এসেছি পার্ট নাম্বার 19 নিয়ে, যেখানে আমরা ডাব্লিউবি এসএসসি এসএলএসটি 2025 কম্পিউটার সায়েন্স অ্যান্ড কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্রিভিয়াস ইয়ার ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেনের সলিউশন গুলো করছিলাম। যারা এখনো আগের পার্টগুলো দেখোনি, চিন্তার বিষয় নেই, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো। তোমরা সিকোয়েন্সিয়ালি যদি আইডিয়াগুলোকে গ্রিপ করো তাহলে কনসেপ্ট তোমাদের আরো ভালো হয়ে যাবে। তো চলো দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি বলছে, ইন গ্রাফ দ্য টার্ম অ্যাডজেসেন্ট রেফার টু। গ্রাফের মধ্যে এই যে অ্যাডজেসেন্ট শব্দটার মানে কি? প্রথমে অ্যাডজেসেন্ট শব্দটার মানে আমরা যদি নর্মাল বাংলা ভাষায় বলি, আমরা বলবো পাড়া প্রতিবেশী। আমরা যে বাড়িতে থাকি তার আশেপাশে যারা থাকে তাদেরকে বলা হয় পাড়া প্রতিবেশী। এটাকেই তোমরা ইংলিশে বলতে পারো অ্যাডজেসেন্ট, একজনের আশেপাশে যারা রয়েছে। গ্রাফের ক্ষেত্রে এটা কি বলা হয়, ধরে নাও একটা ভার্টেক্স রয়েছে, এই একটা ভার্টেক্স এ রয়েছে, এই একটা ভার্টেক্স বি, তারা কিন্তু নিজেদের মধ্যে একটা এজ দিয়ে কানেক্টেড, ধরে নাও E1, তাহলে বলবো এ আর বি নিজেদের মধ্যে অ্যাডজেসেন্ট টু ইচ আদার। কি বললাম, ক্লিয়ার হয়েছে? এ আর বি নিজেদের মধ্যে অ্যাডজেসেন্ট, কেন কি তারা একটা ভার্টেক্সের এজের সাহায্যে তারা নিজেদের মধ্যে একটা সম্পর্ক বা কানেকশন কিন্তু বিল্ড করেছে, তাই জন্য তাকে বলা হয় অ্যাডজেসেন্ট টু ইচ আদার বলে বলবো। এই যে এক্সপ্লেনেশনও বলেছে, গ্রাফ থিওরিতে দুটো ভার্টেক্স কেন অ্যাডজেসেন্ট, কেন তারা ডাইরেক্টলি কানেক্ট করে দেয় একটা এজের সাথে, দুটো ভার্টেক্স দুটো একটা এজের সাথে কানেক্ট করে দেয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে এ, ভার্টেক্স কানেক্টেড বাই অ্যান এজ। ঠিক আছে, বাদবাকি অপশনগুলো কেন ইনকারেক্ট সেটা তলায় আমি লিখে রেখেছি, তোমরা চাইলে একবার এখান থেকে গো থ্রু করতে পারো। নেক্সট প্রশ্ন চলে আসলাম, আ কমপ্লিট গ্রাফ উইথ এন ভার্টেক্স হাউ মেনি এজেস। এটা একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে। যদি কমপ্লিট একটা গ্রাফ বলে যেখানে এন কানা ভার্টেক্স, আগে জেনে নাও কমপ্লিট গ্রাফ দেখতে কিরকম হয়। সবার সাথে সবার যদি একটা কানেকশন থাকে, ধরে নাও আমাদের তিনটে এজ আছে, সরি ভার্টেক্স আছে এ বি সি, তো সেই সূত্রে সবার সাথে সবার যদি একটা এজ দিয়ে কানেকশন থাকে, তখন সেই গ্রাফটাকে বলা হয় কমপ্লিট গ্রাফ বলতে পারো। তো একটা কমপ্লিট গ্রাফে কতগুলো এজ থাকতে পারে এরকম ধরনের প্রশ্ন যদি দেয়, উত্তর হবে n ইন্টু n প্লাস 1/2, সরি n মাইনাস 1/2। ঠিক আছে, এই হচ্ছে বেসিক তোমাদের অ্যান্সার। এরকম ধরনের প্রশ্ন তোমার দিতে পারে, ধরো না দিয়ে দিল যে ভার্টেক্স তোমার তিনটে আছে আর বললো তোমার এজ কত হবে, তার সিম্পল বার করে দেখো, এখানে এই প্রশ্ন থেকে তোমার মিলে যাবে। এখানে তোমার তিনটে এজ আছে, এটা হচ্ছে E1 ধরে নাও, E2 ধরে নাও, এটা E3 ধরে নাও, তো সেই সূত্রে ধরে নাও। এবার সিম্পল ভাবে করো, 3 ইন্টু 3 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 করো, তাহলে এখানে 3 ইন্টু 2/2 কেটে দাও 2, তাহলে অ্যান্সার কত হয়ে গেল 3। দেখো তিনটেই কিন্তু হয়ে যাচ্ছে। এরকম ধরনের প্রশ্ন তোমার আসতে পারে ডাইরেক্ট ফর্মুলা না জিজ্ঞেস করে, প্রশ্ন ডাইরেক্ট তোমাদের এরকম বলে দিতে পারে এতগুলো ভার্টিসেস আছে, তো সেই সূত্রে কতগুলো এজ হতে পারে একটা কমপ্লিট গ্রাফের। এরকম ধরনের ফর্মুলা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। নেক্সট প্রশ্ন চলে আসলাম, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট গ্রাফ ইজ ফলস। গ্রাফের কোন কোন স্টেটমেন্ট গুলো ভুল এখানে বলা রয়েছে। দেখো ফার্স্ট প্রশ্ন কি রয়েছে, ফার্স্ট অপশন গুলো দেখবো। আর ট্রি ইজ অ্যান অ্যাসাইক্লিক গ্রাফ, একদম ঠিক আছে যে গ্রাফ এর মধ্যে সাইকেল থাকে, ট্রিতের মধ্যে সাইকেল থাকে না, এটা তো গ্রাফের ব্যাপারের কথা না, বাট তাও এটা ঠিক আছে, কোনো ভুল নেই। আ গ্রাফ ক্যান হ্যাভ মাল্টিপল এজ বিটুইন টু ভার্টেক্স, একটা গ্রাফের মধ্যে মাল্টিপল এজেস হতে পারে দুটো ভার্টেক্স এর মাঝখানে। হ্যাঁ হতে পারে, একটা গ্রাফের ধরুন আমি এরকম দুটো ভার্টেক্স এ বি দিয়েছি, তার মধ্যে মাল্টিপল এরকম এজ হতে পারে, কোনো অসুবিধা নেই, এরকম কোনো গল্প ব্যাপার নেই। সি বলছে আ গ্রাফ হ্যাভ আ সেলফ লুপ, এরকম হতে পারে, একটা ভার্টেক্স এর মধ্যে এরকম সেলফ লুপও হতে পারে, কোনো অসুবিধা নেই। ডি কি বলছে, অল গ্রাফ আর ট্রি, এটাই তো ভুল হয়ে গেল, ভুল হয়ে যাওয়া মানেই অ্যান্সার এটাই হয়ে যাবে। বলেছে এখানে ফলস, বলেছে ফলস মানে কি, ভুল কোনটা, এই সূত্রে ভুল এখানে কিন্তু ডিটাই ভুল। সব গ্রাফ কিন্তু ট্রি হয় না, গ্রাফ হচ্ছে সাইকেলিক বলতে পারো, বা ট্রি হচ্ছে অ্যাসাইক্লিক যার মধ্যে কোনো সাইকেল হয় না, সেই সূত্রে কি গল্প হয়ে যাবে, ডি হচ্ছে ভুল ব্যাপার, গ্রাফের ব্যাপারে ভুল কথা বলা হয়েছে এটা, তো সেই সূত্রে অ্যান্সার কিন্তু এটাই কারেক্ট। আমি ক্রস করলাম, তার মানে হচ্ছে গ্রাফের ব্যাপারে এটা ভুল বলছে, বাট অ্যান্সার কিন্তু এটাই হবে, কেন কি আমাদের এখানে ফলস বলা আছে। এই হচ্ছে বেসিক আইডিয়া। পরের প্রশ্ন চলে গেছি, কি বলছে, হোয়াট ইজ দ্য পারপোজ অফ কন্ডিশনাল অপারেটর ইন সি। কন্ডিশনাল অপারেটরের মেন পারপোজ কি, কন্ডিশনাল অপারেটর কি প্রথমে আগে সেটা জানতে হবে। টার্নারি অপারেটর, কন্ডিশনাল স্টেটমেন্ট আর কন্ডিশনাল অপারেটরের ব্যাপারে যদি গুলিয়ে যাও খুব সমস্যায় পড়ে যাবে, তো সেই সূত্রে একটু মাথায় রাখবে, এটা টার্নারি অপারেটর হলো কিন্তু আমাদের কন্ডিশনাল অপারেটর, আর ইফ এলস এলস ইফ এগুলো হচ্ছে আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট, দুটোর মধ্যে পার্থক্য আছে।
তো বলছে এটা মেন পারপোজ কি, তো আলটিমেটলি আমরা জানি যেখানে কোনো ডিসিশন আমাদের দিতে হবে অন বেস অন কন্ডিশন, তাহলে সেটাই হচ্ছে আমাদের টার্নারি অপারেটর। টার্নারি অপারেটর আলটিমেটলি কি, সেই কন্ডিশনালি তো গল্প। আমরা কিভাবে লিখি, আমরা ধরলাম এক্স লেস দেন যদি 5 হয় তাহলে এখানে কোশ্চেন মার্ক দিলাম, নয় আমাদের ওয়াই এর মধ্যে ভ্যালু হবে 50 বা আমাদের ওয়াই 15 বা এখানে 50 ধরে না, মানে যদি এটা ট্রু হয় তাহলে এই ভ্যালুটা অ্যাসাইন হবে, যদি এটা ফলস হয় তাহলে এই ভ্যালুটা অ্যাসাইন হবে। এই তো ব্যাপার, মানে ওই ট্রু হলে 15টা গিয়ে অ্যাসাইন হবে ওয়াইতে, আর ফলস হলে 50টা গিয়ে কিন্তু অ্যাসাইন হবে ওয়াইতে। এই হচ্ছে বেসিক আইডিয়া বলতে পারো। তো এটা যদি আইডিয়া ক্লিয়ার থাকে তোমরা অ্যান্সার পারবেই, যেখানে তোমার ডি হবে অ্যান্সার টু মেক ডিসিশন বেস অন কন্ডিশন। বাদ বাকি একটা প্রশ্ন অপশন ওখানে কারেক্ট নেই, তোমরা দেখে পড়ে দেখতে পারো। তো এটা হচ্ছে বেসিক আইডিয়া টার্নারি অপারেটরের পারপোসের ব্যাপারে। নেক্সট প্রশ্ন চলে গেছি, দ্য কন্ডিশনাল অপারেটর ক্যান বি ইউজ টু রিপ্লেস। কন্ডিশনাল অপারেটর কি দিয়ে রিপ্লেস করা যায়, এক্ষুনি বললাম কন্ডিশনাল অপারেটরের পরেই আসে হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট, সিএস লিখে দিলাম, কন্ডিশনাল স্টেটমেন্ট বলা হয়। সেই সূত্রে এখানে আমাদের ইফ এল স্টেটমেন্টটাই কিন্তু একমাত্র কন্ডিশনাল স্টেটমেন্ট। তোমরা যে জিনিসটা টার্নারি অপারেটর দিয়ে করো সেই জিনিসটা আমরা পরবর্তীকালে কন্ডিশনাল স্টেটমেন্ট মানে ইফ আর এলস দিয়েও কিন্তু আমরা জিনিসটা করতে পারি। পরের প্রশ্নে চলে গেলাম, হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ দ্য এক্সপ্রেশন, এইটা দিয়ে দিয়েছে। এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারো সেই টার্নারি অপারেটর থেকেই প্রশ্ন দিয়েছে। তোমাকে একটা এক্সপ্রেশন এখানে দেওয়া আছে এক্স গ্রেটার দেন ওয়াই, যদি হয়, যদি ট্রু হয় তাহলে এক্স হবে নাহলে ওয়াই হবে। আউটপুটটা কি হবে, যদি এক্স এর ভ্যালু 10 আর ওয়াই এর ভ্যালু 15, তো লিখে ফেলি। তো 10 গ্রেটার দেন যদি 15 হয় তাহলে কোলন দিলাম, তাহলে 10 হবে, না হলে 15 হবে। এটা কি ট্রু, 10 কি গ্রেটার দেন 15, কখনোই 10 গ্রেটার দেন 15, 10 লেস দেন 15। এটা ফলস হলে কি হবে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 15 হবে, তাহলে অ্যান্সার এখানে বি 15। ঠিক আছে, নেক্সট প্রশ্ন চলে গেলাম, হোয়াট হ্যাপেন ইফ দ্য কন্ডিশন ইন দ্য কন্ডিশনাল অপারেটর ইভ্যালুয়েটস টু ফল। মানে একটা কন্ডিশনাল অপারেটরে যদি কোনো কন্ডিশন ফলস হয় তাহলে কি হবে, সেকেন্ড এক্সপ্রেশন এক্সিকিউট হবে। কেন কি বেসিক যে সিনট্যাক্সটা দেখো, কন্ডিশনাল অপারেটর কন্ডিশন এক্সপ্রেশন 1 এক্সপ্রেশন 2, ফলস হলে সবসময় আমাদের কি যায়, এক্সপ্রেশন 2টা কিন্তু এক্সিকিউট করে। এই হচ্ছে বেসিক অ্যান্সার, তার বি হবে কিন্তু এখানকার কারেক্ট অ্যান্সার। 8 নম্বর প্রশ্নে চলে এসেছি, কি বলছে, দ্য কন্ডিশনাল অপারেটর ইজ, এবার অপশনে দেখো অ্যাসোসিয়েটিভিটি ফ্রম লেফট টু রাইট, অ্যাসোসিয়েটিভিটি ফ্রম রাইট টু লেফট, নন অ্যাসোসিয়েটিভ, কমিউনিকেটিভ। দেখো এখানে এই প্রশ্নের যে উত্তরটা দেখে আমি বুঝতে পারলাম, তোমাদের এইভাবে বুঝতে হবে যে প্রশ্নটা কি কোন দিক থেকে এসছে, এটা প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি দিক থেকে এসছে। তো মেনলি এখানে অ্যাসোসিয়েটিভিটা বুঝতে চেয়েছে যে কন্ডিশনাল অপারেটরের অ্যাসোসিয়েটিভিটিটা কিভাবে রয়েছে, লেফট টু রাইট রয়েছে না রাইট টু লেফট। দেখো দেখলে বুঝতে পারবে, আমরা যখন কন্ডিশন ধরে না এরকম একটা দিয়েছি, সেই তুলনায় আমাদের নয় আমাদের কোন একটি ভ্যালু আমাকে অ্যাসাইন করা হবে। আমি জাস্ট হাইপোথেটিক্যাল এক্সাম্পল দিলাম, এটা হচ্ছে একটা কন্ডিশনাল অপারেটরের কথা বলছি। তাহলে অলওয়েজ অ্যাসোসিয়েটিভিটি কিন্তু রাইট থেকে লেফট, এটা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। অপারেটরের অ্যাসোসিয়েটিভিটি যদি তোমাদের ক্লিয়ার না থাকে এরকম প্রশ্ন কিন্তু করতে পারবে না। সে সূত্রে আমাদের কিন্তু কন্ডিশনাল অপারেটরের বা টার্নারি অপারেটরের কিন্তু অ্যাসোসিয়েটিভিটি হয় ফ্রম রাইট টুয়ার্ডস দ্য লেফট। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, বি হবে কারেক্ট অ্যান্সার। কেন বাদ বাকি অ্যান্সার গুলো এখানে রং আছে, এখানে লিখে দিয়েছে, দেখতে পাচ্ছ যে আমাদের কোন কোন অপারেটরে কি কি অ্যাসোসিয়েটিভিটি মোটামুটি হতে পারে, সেটা একটা আইডিয়া কিন্তু এখানে বলেছে। কমিউনিকেটিভ কোনোভাবেই হয় না, কেন কি কমিউনিকেটিভ মানে হচ্ছে এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস, এটার মানে কখনো এখানে ফিট করেই না, তো এটা একটা ইনভ্যালিড অপশন বলতে পারে। বাদ বাকিটা মোটামুটি একটা ক্লোজ রয়েছে। আর নট অ্যাসোসিয়েটিভ বলে হয় না, যে কোনো অপারেটর একটা অ্যাসোসিয়েটিভিটি থাকতেই হবে, এটাই হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং। আর লেফট টু রাইট তো হবেই না, এটা তো কেন কি অন্য অন্য অপারেটরে হয়, এটা হচ্ছে বেসিক আন্ডারস্ট্যান্ডিং বলতে পারো। পরের প্রশ্নে চলে গেলাম, কি বলছে, হোয়াট ইজ দ্য মেন অ্যাডভান্টেজ অফ ইউজিং কন্ডিশনাল অপারেটর ওভার ইফ এলস স্টেটমেন্ট। মেন অ্যাডভান্টেজটা কি, আমরা যে কন্ডিশনাল অপারেটর ইউজ করি ইফ এলস স্টেটমেন্ট না লিখে, তার অ্যাডভান্টেজ কি দেখো, ইফ এলস স্টেটমেন্ট লিখতে গেলে অনেকগুলো লাইন লিখতে হয়, অনেক কিছু লিখতে হয়, বাট কন্ডিশনাল অপারেটরে অত কিছু লিখতে হয় না। তাহলে এটাই হচ্ছে অ্যাডভান্টেজ। বি হচ্ছে ইট ইউজ ফিউ ক্যারেক্টার্স, মানে এটা যখন আমরা লিখি সেই সূত্রে গেলে আমাদের কিন্তু ফিউ ক্যারেক্টার্স কিন্তু আমরা এখানে লিখেই কিন্তু আমরা এটা কাজ করে দিতে পারি। আরেকটা কথা বলে দিই, প্রশ্ন উল্টো আসতে পারে যে আমাদের ইফের অ্যাডভান্টেজ কি হতে পারে বা আমাদের কন্ডিশনাল অপারেটরের ডিসঅ্যাডভান্টেজ কি। কিন্তু এটা এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছ, এই অপশনটা এখানে, এটা কিন্তু একটা বড় ইম্পর্টেন্ট কথা যে কন্ডিশনাল অপারেটরের মধ্যে কিন্তু কমপ্লেক্স কন্ডিশন দেওয়া যায় না, এই হচ্ছে বড় কথা। বা আমরা যে ইফের সেগমেন্টের মধ্যে যে বড় বড় লজিক লিখি সেই লজিক গুলো কিন্তু লেখা যায় না। তো এই হচ্ছে বড় ইম্পর্টেন্ট কথা, এটা ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো আমাদের কন্ডিশনাল অপারেটরে। কন্ডিশনাল অপারেটর ফর সিম্পল পারপাসের জন্য ব্যবহার
ব্যবহার করি, কিন্তু ইফ এলস কিন্তু বড় বড় কাজের জন্য, বড় বড় লজিকের জন্য, বড় বড় আমাদের কমপ্লেক্স কন্ডিশনের জন্য এইসব ক্ষেত্রে কিন্তু আমরা ইফ এলস স্টেটমেন্ট কিন্তু অনেকটা ভালো বলতে পারো। নেক্সট প্রশ্নে চলে গেলাম, দ্য কন্ডিশনাল অপারেটর ইজ ইভ্যালুয়েট বেসড অন, তার ভিত্তিতে এটা ইভ্যালুয়েশন হয় বলছে। ফার্স্ট অপশন বলছে হাই প্রিসিডেন্স রুল, লো প্রিসিডেন্স রুল, অর্ডার অফ অ্যাপিয়ারেন্স ইন দ্য কোড, দ্য অ্যাসোসিয়েটিভিটি রুলস। দেখো এখানে গল্পটা কি বলছে, যে কি অর্ডারে ওটা এক্সিকিউট হবে। এই যে দিলাম এক্স লেস দ্যান ওয়াই কোলন 10 বা এখানে 50, এই যে প্রশ্নটা দেওয়া রয়েছে কি অর্ডারে এক্সিকিউট হবে, এই হচ্ছে ব্যাপার বলেছে। ইভ্যালুয়েশন কি বেসিসে হচ্ছে, অর্ডার বলতে গেলে ইভ্যালুয়েশনটা কিভাবে হচ্ছে। দেখো এখানে কিন্তু প্রিসিডেন্স বলে ব্যাপার নেই যে এটার প্রিসিডেন্স ও আগে এটার, এরকম ব্যাপার নেই। এখানে আলটিমেট হচ্ছে অ্যাসোসিয়েটিভিটি রুলস আমাদের রাইট টুয়ার্ডস লেফটে যায়, সেই সূত্রে আমরা এটাকে অ্যান্সার হবে ডি, দ্য অ্যাসোসিয়েটিভিটি রুলস এর রেসপেক্টে কাজ হয়। দেখো এক্সপ্লেনেশনে বলা আছে টার্নারি কন্ডিশনাল অপারেটরস ইভ্যালুয়েট অ্যাকর্ডিং টু দ্য অ্যাসোসিয়েটিভিটি রুলস লেফট টু রাইট স্পেশালি ইন নেস্টেড অর চেইন কেসেস। এই হচ্ছে বেসিক আইডিয়া, ঠিক আছে। পরের প্রশ্ন চলে গেলাম, ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হোয়াট ইজ ইনহেরিটেন্স। এই প্রশ্ন আগেও অনেক পার্টে আমরা দেখেছিলাম ইনহেরিটেন্স কাকে বলে, বাট অপশনগুলো অনেক সময় পাল্টে দেয়। তাহলে বেসিক আইডিয়াটা তোমরা যদি অপশন দেখে বুঝতে না পারো তাহলে ঠিকঠাক মার্ক করতে পারবে না। প্রথমে অপশনগুলোকে ভালো করে পড়া যাক। দ্য এবিলিটি অফ অ্যান অবজেক্ট টু টেক অন মাল্টিপল ফর্ম, একটা অবজেক্ট মাল্টিপল ফর্মে যখন আমরা সেই এবিলিটি থাকে সেটা কিন্তু ইনহেরিটেন্স বা তাকে পলিমরফিজম বলা। দ্য এবিলিটি অফ অ্যান অবজেক্ট টু বি কনভার্ট টু আ ডিফারেন্ট ডেটা টাইপ, অবজেক্ট একটা ডিফারেন্ট ডেটা টাইপে কনভার্ট করবে, এটা তো কোনো কনসেপ্টই আসছে না। দ্য প্রসেস অফ ক্রিয়েটিং নিউ অবজেক্ট ফ্রম এ এক্সিস্টিং ক্লাস, এইটা মোটামুটি কাছাকাছি যাচ্ছে। তারপরে দেখি দ্য প্রসেস of creating a new class from a existing, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট গল্প। একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্ট আমরা যখন তৈরি করার কথা বলি, এটা নর্মালি এক্সিস্ট করে সি প্লাস প্লাসে, যে একটা অবজেক্ট রয়েছে সেখান থেকে আমি এক্সিস্টিং অবজেক্ট থেকে নতুন অবজেক্ট তৈরি, বাট সেটাকে ইনহেরিটেন্স বলে না। মানে অবজেক্ট টু অবজেক্ট গল্পটাকে ইনহেরিটেন্স বলে না, ক্লাস টু ক্লাসকে ইনহেরিটেন্স বলা হয়। একটা এক্সিস্টিং ক্লাস থেকে যদি আমরা নতুন একটি ক্লাস বানাই তাকে কি বলা হয়, তাকে ইনহেরিটেন্স বলা হয়। এখানে প্রত্যেকটি অপশন পাল্টে দিচ্ছে। প্রশ্ন মনে হচ্ছে স্যার এগুলো রিপিট আগে আমরা দেখেছি অন্যান্য পার্টে, বাট সেখানকার যে অপশনগুলো দিয়েছে এখানকার অপশনগুলো কিন্তু অনেকটা ডিফারেন্ট। এই হচ্ছে বেসিক আইডিয়া। নেক্সট প্রশ্ন চলে গেলাম, কি বলছে, হোয়াট ইজ দ্য মেন অ্যাডভান্টেজ অফ ইউজিং ইনহেরিটেন্স ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। ইনহেরিটেন্সের মেন অ্যাডভান্টেজ কি, আমরা কোডকে রিইউজ করতে পারি, কোডকে রিডান্ডেন্ট থেকে বাঁচাতে পারি। তাহলে এ হচ্ছে অপশন, ইট রিডিউস কোড রিডান্ডেন্সি এন্ড প্রমোট কোড রিইউজ, মানে একই কোডকে বারবার লিখতে হয় না, কোডকে আমরা রিডান্ডেন্সি। এখানে নতুন একটা টার্ম অ্যাড হয়েছে কোড রিডান্ডেন্সি, মানেটা কিন্তু কাছাকাছি একই জিনিস বারবার লেখাটাকে বলে রিডান্ডেন্সি বলা হয় বাংলা ভাষায়। তো সেই সূত্রে গেলে আমরা যদি এই কথাটা কিন্তু আগে যে অপশনগুলো ছিল এখানে এটা ছিল না, এটা নতুন একটি পয়েন্ট তোমরা পেলে। তাহলে এই জিনিসগুলোতে না ঘাবড়াও, এক একটা প্রশ্ন এক এক রকম ভাবে এসছে, একই কনসেপ্টকে এখন ইমপ্লিমেন্ট করেছে, বাট ভাষায় কিছু পরিবর্তন রয়েছে, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভাবে আমাদের দেখতে হবে। পরের প্রশ্ন চলে গেলাম, দ্য বেস ক্লাস ইন ইনহেরিটেন্স ইজ অলসো নোন অ্যাজ। এটা বেস ক্লাস ইনহেরিটেন্সে আর কি কি নামে আমি তাকে চিনতে পারি, আমি বলেছিলাম এর আগে যখন ইনহেরিটেন্স পড়িয়েছিলাম, বলেছিলাম বেস ক্লাসকে আমরা কি, বেস মানে পেরেন্ট ক্লাস বলতে পারি, বা আমরা সুপার ক্লাস বলতে পারি। আমি ছোট ছোট টার্মে লিখছি, পিসি মানে হচ্ছে পেরেন্ট ক্লাস, এসসি মানে হচ্ছে সুপার ক্লাস বলতে পারি। তো এখানে দেখো, দেখে নাও কি কি রয়েছে। আমাদের চাইল্ড ক্লাস তো হবে না, এটাকে সাব ক্লাসকে বলা হয়। ডিরাইভ ক্লাস, সাব ক্লাস, এই তিনটেই কিন্তু আমাদের যে ইনহেরিট করেছে তাকে বলা হয়। যদি ধরো না এ থেকে বি ইনহেরিট করে, মানে এ হচ্ছে এক্সিস্টিং ক্লাস, বি হচ্ছে নিউ ক্লাস, তো বি এর এই তিনটে নাম এখানে লেখা আছে, চাইল্ড, ডিরাইভ, সাব ক্লাস, বাট পেরেন্ট ক্লাস হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার হবে। কেন, আমাদের যে এক্সিস্টিং ক্লাস যে অলরেডি রয়েছে তাকে আমাদের পেরেন্ট ক্লাস বলা যায়, সুপার ক্লাস বলা যায়, বা আমাদের বেস ক্লাসও বলতে পারে। এই হচ্ছে বেসিক আইডিয়াটা। পরের প্রশ্নে চলে এসেছি, কি বলেছে, হোয়াট ইজ দ্য অ্যাক্সেস স্পেসিফায়ার দ্যাট অ্যালাউ মেম্বার অফ আ বেস ক্লাস টু বি অ্যাক্সেসেবল ইন দ্য ডিরাইভ ক্লাস। কোন অ্যাক্সেস স্পেসিফায়ার বেস ক্লাসের মেম্বার গুলো আমাদের ডিরাইভ ক্লাসে অ্যাক্সেস করার সুবিধা দিচ্ছে? ভালো করে এই প্রশ্নটা একটু কথা বলতে হবে, অনেকগুলো এখানে দুটোর মধ্যে খুব প্রবলেম ক্রিয়েট করবে। একটু কথাটা বলি, দেখো ক্লাস এ রয়েছে, ক্লাস এর মধ্যে কিছু প্রপার্টি রয়েছে, ভালো কথা, কোনো অসুবিধা নেই। প্রপার্টি বলতে গেলে কিছু ভেরিয়েবলস, কিছু মেথড থাকে, আর তো কিছু থাকে না, ভালো কথা। এখানে ক্লাস বি রয়েছে, সেই ক্লাস বি যদি পাবলিকালি আমার এ কে ইনহেরিট করেছে, এবার বলছে এখানেও কিছু ধরনের মেথড বা কিছু ভেরিয়েবলস রয়েছে, কোন মোডে, এই যে মোডটা যে পাবলিক লিখে দিয়েছি, আমি পাবলিকটা মুছে দিলাম, কেন আমি তাড়াতাড়ি লিখে দিয়েছি, এখানে বলেছে এই জায়গাটায় কোন মোডে তুমি এটাকে ইনহেরিট করলে তুমি ক্লাস এর প্রপার্টি গুলো ক্লাস বি ব্যবহার করতে পারবে, মানে ক্লাস বি অ্যাক্সেস করতে পারবে। খুব বড় প্রশ্ন, কোন মোডে, কোন অ্যাক্সেস স্পেসিফায়ারটা অ্যালাউ করে যে বেস ক্লাসের প্রপার্টি গুলো ডিরাইভ ক্লাসে অ্যাক্সেস করতে পারো। প্রথমত আমি অপশন গুলো তোমাদের বলি। দেখো, প্রাইভেট মোডে যদি ফার্স্ট অফ অল তুমি লেখো, তার মানে গল্পটা তুমি প্রাইভেট রিজনে চলে গেল, ভালো কথা। প্রথমত আমি এখানে কোনো কিছু ক্লাস এর প্রাইভেট রিজনকে আমি কখনো ইনহেরিট করতে পারি না, তার যদি বেসিক তোমাদের
তোমাদের আরো জানতে হয় এই কনসেপ্টটা, আমার ইনহেরিটেন্স বলে একটা অলরেডি ভিডিও রয়েছে সি প্লাস প্লাস প্লেলিস্টে, ইনডেপথ পুরো ক্লিয়ার করেছি আমি, পুরো প্লেলিস্ট কমপ্লিট, তোমরা ওখানে গিয়ে ইনডেপথ দেখতে পারো। বাট এখানে গল্পটার কথার মানে কি, তলে আমি এখানে লিখেও দিয়েছি, প্রাইভেটে যদি তোমাকে অ্যাক্সেস করো উইদিন আ ক্লাস ওকে আছে, ডিরাইভ ক্লাসে তুমি অ্যাক্সেস করতে পারবে না উইদিন আ ক্লাস, যে কোনো প্রাইভেট যে মেম্বার গুলো বলতে পারো সেগুলো তুমি উইদিন আ ক্লাস অ্যাক্সেস করতে পারো, কোনো অসুবিধা নেই। বাট তুমি ডিরাইভ ক্লাসে কখনো যায় না, মানে আমরা যখন ইনহেরিট করি, মানে আমার ক্লাস এর মধ্যে যদি কোনো প্রাইভেট রিজনে কোনো কিছু লেখা থাকে সেটা কিন্তু আমি ইনহেরিট করতে পারবো না। কি বললাম ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, তুমি এখানে এই জায়গাটা প্রাইভেট লিখতে পারো, তাহলে কি হবে, যেগুলো ইনহেরিট করতে পারছি সেগুলো আমার প্রাইভেট রিজনে এসে বিতে বসবে, এই হচ্ছে বেসিক কথা, এটা নিয়ে কোনো কথা না। কিন্তু মেন বলছে যে ক্লাস, যে বেস ক্লাসের মধ্যে কোন রিজিয়ন গুলো আমরা চাইল্ড ক্লাসে ব্যবহার করতে পারি, প্রশ্নটা পড়ে ভালো করে বুঝতে হবে। তো সেই সূত্রে আমাদের যে, যদি আমাদের বেস ক্লাসে ধরে না, এটাকে বেস ক্লাস ধরে না, এটাকে ডিরাইভ ক্লাস ধরে না, তো সেই সূত্রে বেস ক্লাসে যদি কোনো জিনিস প্রাইভেটে লেখা থাকে সেটা আমি কখনো ইনহেরিট হয় না, আউটসাইড দ্য ক্লাসেও কখনো পাবেন। এই হচ্ছে বেসিক। প্রোটেক্টেড এর যদি কিছু আমরা লিখি, প্রোটেক্টেড রিজিয়নে উইদিন আ ক্লাস তো অ্যাক্সেস করতে পারবোই, বাট তুমি ডিরাইভ ক্লাসও অ্যাক্সেস করতে পারবে, আউটসাইডে কিন্তু পারবে না। তো সেই সূত্রে গেলে পাবলিকে যদি লেখো, তো সেই সূত্রে তোমার কি হবে, উইদিন আ ক্লাসেও পারবে, ডিরাইভ ক্লাসেও পারবে, আউটসাইডেও পারবে। তাহলে পাবলিক মানে হচ্ছে একদম ওপেন ব্যাপার, সবাই পারছে। প্রোটেক্টেড এর মধ্যে কিন্তু ক্লাসের মধ্যে পারছে, ক্লাসের বাইরে পাচ্ছে না। আর প্রাইভেট কিন্তু আলটিমেটলি তোমার উইদিন দা যেই ক্লাসের প্রপার্টি সেই ক্লাসেই পাবে, তার বাইরে কোথাও পাবে না। এই হচ্ছে বেসিক। আর ইন্টারনাল বলে কোনো কিছু সি প্লাস প্লাসে হয় না, সি শার্পে হয়। তো সেই সূত্রে এই অপশনটা আমাদের ইনভ্যালিড, কেন সিলেবাসে আমাদের সি শার্প নেই, অনলি সি প্লাস প্লাস। তো এখান থেকে অপশন হয়ে যাবে প্রোটেক্টেড হয়ে যাবে, খুব ইম্পর্টেন্ট কথা, কেন প্রোটেক্টেড হলেই একমাত্র যেসব মেম্বার তোমার প্রোটেক্টেড আছে তোমার বেস ক্লাসে, সেগুলোকেই তুমি ডিরাইভ ক্লাসে ব্যবহার করতে পারবে, বাট তার বাইরে পারবে না, মানে ক্লাসের বাইরে। মানে আমি যদি কোনো অবজেক্ট বানাই ক্লাস বি এর ওবি ধরে নাও, তাহলে আমি কিন্তু এই বি এ ওবি দিয়ে কিন্তু আমি যেইগুলো আমাদের ক্লাসের প্রোটেক্টেড ব্যাপারটা আমাদের বিতে এসছে সেগুলো কিন্তু আমি অ্যাক্সেস করতে পারবো না। উইদিন দ্য ক্লাস অ্যাক্সেস করতে পারবে, কিন্তু আউটসাইড দ্য ক্লাস কিন্তু অ্যাক্সেস করতে পারবো না, যদি আমরা প্রোটেক্টেড রিজনের যে প্রপার্টিজ গুলো যেটা আমাদের চাইল্ড ক্লাসে এসছে সেগুলোকে আমরা পারবো না। আর এখানে তুমি কি লেখো সেটা ইম্পর্টেন্ট নয়, আমি মুছে দিলাম। বাট এটা তুমি প্রাইভেটও লিখতে পারো, প্রাইভেট লিখলে পুরো জিনিসটা প্রাইভেট জোনে বসবে, প্রোটেক্টেড লিখলে পুরো জিনিসটা প্রোটেক্টেডে বসবে। আর যদি ওটা পাবলিক লেখো তাহলে তোমার প্রোটেক্টেডটা প্রোটেক্টেডে বসবে আর পাবলিকটা পাবলিকে বসবে। এই হচ্ছে বেসিক আইডিয়া। এটা থেকে যদি আরো ইনডেপথ জানতে হয় আমার প্লেলিস্টে ভিজিট করো, আমি বলছি ওখানে খুব সুন্দর করে বলি, তোমরা দেখলে কিন্তু কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। পরের প্রশ্ন চলে আসলাম, পলিমরফিজম ইন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রেফার্স টু। পলিমরফিজম কি বলে অলরেডি জানো, একটা জিনিসের মাল্টিপল ফর্ম, বাট অপশনটা পুরো দেখতে হবে কি বলতে চেয়েছে। এ বলছে এবিলিটি অফ অ্যান অবজেক্ট টু টেক আ মাল্টিপল ফর্ম, ফার্স্টটাই অ্যান্সার হয়ে যাবে। একটা অবজেক্ট যদি মাল্টিপল ফর্মে ব্যবহার করে তাকেই কি বলা হয়, পলিমরফিজম বলা হয়। বাদ দিয়ে এগুলো দেখার কোনো দরকার নেই, একটাই বলো মাল্টিপল ফর্ম, মাল্টিপল ক্লাস কিন্তু না, মাল্টিপল ফর্ম। একটা জিনিসেরই মাল্টিপল ফর্মকে বলা হচ্ছে পলিমরফিজম, মানে একটা অবজেক্ট যে মাল্টিপল ফর্মকে আমাদের করতে পারছে তাকে বলা হয় পলিমরফিজম বলতে পারে। লাস্ট প্রশ্ন চলে আসলাম, হুইচ টাইপ অফ পলিমরফিজম ইজ অ্যাচিভ থ্রু ফাংশন ওভাররাইডিং। একটা কথা এখান থেকে দু তিনটে কথা ক্লিয়ার করব। দেখো, কনস্ট্রাক্টরকে ওভারলোড করা যায়, ঠিক আছে, এটা কিন্তু কম্পাইল টাইম পলিমরফিজম। এই ছোট ছোট করে লিখছি, তোমরা যখন ভিডিও দেখছো ইনডেপথ তোমরা খাতায় লিখতে পারো। এটা সিও মানে কনস্ট্রাক্টর ওভারলোডিং। নেক্সট হচ্ছে ফাংশন ওভারলোডিং, এটা কিন্তু কম্পাইল টাইম পলিমরফিজমের এক্সাম্পল। ফাংশন ওভাররাইডিং, ও আর লিখলাম মানে এই যে ওভাররাইডিং, এটা হচ্ছে রান টাইম পলিমরফিজম, ঠিক আছে। আর টিপি লেখা মানে রান টাইম পলিমরফিজম। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে বি। তাহলে ফাংশন ওভাররাইডিং এটা কি ধরনের পলিমরফিজম যদি বলা হয়, এটাকে বলা হবে রান টাইম পলিমরফিজম। তো এই ছিল আমাদের 16খানা প্রশ্ন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো যারা এই পরীক্ষায় বসতে ইচ্ছুক। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আগামী দিনে এরকম ধরনের আরো ভালো ভালো এমসিকিউ আমি নিয়ে আসবো। এই ভিডিও নোটসটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, যার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে তোমাদের প্রোভাইড করে দিয়েছি। যদি কোনো ডাউটস থাকে এই ভিডিও থেকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে নিশ্চয়ই ভুলবে না, আমি ক্লিয়ার করার নিশ্চয়ই চেষ্টা করব। সবাই ভালো থেকো, আবার আমাদের পরের পার্টে দেখা হবে।